কন্টেন্টটি এআই এর সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয়। এআই এখানে একটি শক্তিশালী সহকারী, মূল চালক নয়। আসসালামু আলাইকুম। আজকের আলাপে আমরা একটু প্রাচীন অ্যাথেন্সের সেই সময় ফিরে যাই। কেমন? যখন থিয়েটার ছিল শুধু বিনোদন না, তার চেয়ে অনেক বেশি কিছু, বলা যায় সমাজের একেবারে প্রাণকেন্দ্র। আমরা দেখব কিভাবে ওই নাটকগুলো অ্যাথেনীয় পরিচয় আর গণতন্ত্রের ভিত গড়তে সাহায্য করেছিল। বিষয়টা আসলেই দারুণ ইন্টারেস্টিং, ঠিক বলেছেন। আমরা মূলত একটা ইউটিউব ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছি তার উপর ভিত্তি করেই কথা বলছি, তাই না? সেখানে ইস্কিলেস, সোফোক্লিস, ইউরিপিডিসের মতো নাট্যকারদের তো প্রায় গণতন্ত্রের বার্তাবাহক হিসেবেই দেখানো হয়েছে। হ্যাঁ, একদম। আমাদের কাজ হবে ওই উৎস থেকে মূল নির্যাসগুলো, আসল কথাগুলো বের করে আনা। ঠিক, আমরা চেষ্টা করব বুঝতে যে কিভাবে তাদের নাটকগুলো সাধারণ অ্যাথেনীয় নাগরিকের মনে, তাদের ভাবনায় গণতান্ত্রিক আইডিয়াগুলোকে গেঁথে দিয়েছিল। যেমন আজকের যুগে ধরুন স্কুল বা মিডিয়া আমাদের জাতীয় পরিচয় তৈরিতে একটা ভূমিকা রাখে। প্রাচীন অ্যাথেন্সে কি থিয়েটার ঠিক একই কাজ করত? হ্যাঁ, অনেকটা সেরকমই। চলুন শুরুতেই দেখি এথেন্সের থিয়েটারের পরিবেশটা ঠিক কেমন ছিল। এখন যেমন আমরা নানা জায়গা থেকে শিখি, জানি যে আমরা কারা, সমাজের প্রতি আমাদের দায়িত্বটা কি। প্রাচীন এথেন্সে এই শিক্ষাটা মূলত আসত থিয়েটার থেকে। আর এর একটা বড় উদ্দেশ্য ছিল নাগরিকদের মধ্যে একটা যৌথ পরিচয় তৈরি করা, তারা যে গণতান্ত্রিক নাগরিক। আর এই থিয়েটার নিয়ে তো বিরাট উৎসব হতো, তাই না? বছরে দুবার করে, শীতে আর গ্রীষ্মে, ডায়োনিসাসের উৎসব। একদম। ডায়োনিসাস ছিলেন থিয়েটার, শিল্প, সঙ্গীত, এমনকি ওয়াইন বা মদেরও দেবতা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই উৎসব সবার জন্য খোলা ছিল, কোনো টিকিট লাগতো না। ওহ, আচ্ছা। সমাজের যারা ধনী, অভিজাত, তারা নাটক আয়োজনের খরচ দিতেন। এতে তাদের একটা সুবিধাও হতো, জনপ্রিয়তা বাড়ত আর কি। আসলে থিয়েটারে যাওয়াটা এথেন্সের নাগরিকদের জন্য একটা অধিকারের মতো ছিল, আবার সম্মানের ব্যাপারও বটে। তার এটা শুধু বসে বসে নাটক দেখা ছিল না, পুরো আয়োজনটাই বেশ অংশগ্রহণমূলক ছিল। শুনেছি নাটকের প্রতিযোগিতাও হতো। অবশ্যই, প্রতি উৎসবে নাট্যকারদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা হতো। আমরা আজকাল প্রোটাগনিস্ট বুঝি প্রধান চরিত্র, আর অ্যান্টাগনিস্ট ভিলেন বা বিরোধী চরিত্র। হ্যাঁ। কিন্তু তখনের ছিল আরও সহজ, প্রথম প্রতিযোগী আর দ্বিতীয় প্রতিযোগী, স্রেফ এটাই। আর কে জিতবে সেটা ঠিক করত কারা? সাধারণ দর্শক, ভোটের মাধ্যমে। বলেন কি? তার পুরো প্রক্রিয়াটাই। হ্যাঁ, দেখুন না কি ভীষণ গণতান্ত্রিক। আচ্ছা, তাহলে অভিনেতা কারা হতেন? পেশাদার অভিনেতা কে ছিলেন তখন? না, সেটাই তো মজার ব্যাপার। কোনো পেশাদার অভিনেতা ছিল না, সাধারণ নাগরিকদের মধ্যে থেকেই অভিনেতা নির্বাচন করা হতো। তাই নাকি? আর নাটকগুলো হতো বিশাল অ্যাম্ফিথিয়েটারে, যেখানে প্রায় 10-15 হাজার দর্শক একসঙ্গে বসতে পারত। ভাবুন একবার, পুরো এথেন্সের জনসংখ্যাই ছিল হয়তো 1050। ও বাবা, এই তো বিশাল ব্যাপার, একটা বিরাট সামাজিক মিলন মেলা তাহলে। ঠিক তাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এত বড় জায়গায় খোলা আকাশের নিচে যারা একদম পেছনে বসত, তারা শুনতে পেত কিভাবে? সংলাপ বোঝা যেত? হ্যাঁ, যেত, কারণ অ্যাম্ফিথিয়েটারগুলোর নকশাই করা হতো ওই অ্যাকোস্টিক্স বা শব্দ প্রক্ষেপণ ব্যবস্থার কথা মাথায় রেখে। অসাধারণ ডিজাইন ছিল। আচ্ছা, যাতে মঞ্চের কথা, সংলাপ দূরে বসেও মোটামুটি শোনা যায়। তাছাড়া আরও একটা ব্যাপার ছিল, এই নাটকগুলোর কাহিনী বা অনেক সংলাপই দর্শকদের প্রায় মুখস্থ থাকত, এতটাই জনপ্রিয় ছিল এগুলো। ও বুঝেছি, সিনেমার হিট ডায়লগের মতো আর কি। অনেকটা তাই। ফলে সবাই মিলেমিশে উপভোগ করতে পারত। আর এই সময়ের সবচেয়ে বিখ্যাত যে তিনজন নাট্যকার, এস্কিলাস, সোফোক্লেস আর ইউরিপিডিস, উৎস বলছে তারা নাকি ছিলেন গণতন্ত্রের শিক্ষক। তাদের নাটকের মূল লক্ষ্যই ছিল গণতন্ত্রকে তুলে ধরা, সেটাকে রক্ষা করা। আর প্রতিযোগিতায় জেতাটা নাকি প্রায় নোবেল পাওয়ার মতো ব্যাপার ছিল। নিঃসন্দেহে খুবই সম্মানের ছিল। আচ্ছা, চলুন তাহলে প্রথমে ইস্কিলাসের কথা দিয়ে শুরু করি। তার সবচেয়ে বিখ্যাত কাজ হল ওরেস্টিয়া নামে 3টে নাটকের একটা সিরিজ। এস্কিলাসের সবচেয়ে বড় অবদান যদি বলি, সেটা ছিল এটা দেখানো যে অ্যাথেন্সের গণতন্ত্র শুধু মানুষের বানানো কোনো সিস্টেম না। ও, তাহলে কি? বরং এটা স্বয়ং দেবী অ্যাথেনার দেওয়া একটা উপহার। দেবী অ্যাথেনার উপহার? ইন্টারেস্টিং। কিভাবে তিনি নাটকের মাধ্যমে এটা বোঝালেন?
ওরেস্টিয়ার কাহিনীটা তো নেওয়া হয়েছে খুব পরিচিত গ্রিক মিথ থেকে। সংক্ষেপে বললে, ট্রোজান যুদ্ধ শেষে রাজা অ্যাগামেমনন যখন বাড়ি ফেরেন, তার স্ত্রী ক্লাইটামনেস্ট্রা তাকে হত্যা করে। জানি। পরে তাদের ছেলে অরেস্টেস মায়ের ওপর বাবার হত্যার প্রতিশোধ নেয়, কিন্তু মাকে হত্যা করার অপরাধে তাকে তাড়া করে ফিউরিজ বা প্রতিশোধের দেবীরা। আচ্ছা, এই ফিউরিজটা তো খুব পুরনো নিয়ম, মানে রক্তের বদলে রক্ত, এই নীতিতে বিশ্বাসী ছিল, তাই না? ঠিক তাই। তারা মনে করত মাকে হত্যা করা মানে মহাবিশ্বের নিয়ম ভাঙা, ভয়ানক অপরাধ। তো ওরেস্টেস পালিয়ে অ্যাথেন্সের দেবী এথেনার কাছে আশ্রয় চায়। এখানেই ইস্কিলাস তার মূল পয়েন্টটা আনেন। অ্যাথেনা বিষয়টা নিজে সমাধান করেন না বা অন্য দেবতাদের ডাকেন না। তিনি কি করেন? তিনি 500 জন সাধারণ অ্যাথেনীয় নাগরিককে নিয়ে একটা জুরি বোর্ড গঠন করেন। বাহ, সাধারণ নাগরিকদের নিয়ে জুরি, দারুণ তো। তারপর ফিউরিজ আর ওরেস্টেস দুজনেই জুরির সামনে তাদের যুক্তি পেশ করে। কিন্তু ভোট শেষে দেখা যায় কি, জুরি 250-250 ভোটে একদম বিভক্ত, মানে যাকে বলে হ্যাং জুরি। আচ্ছা, তাহলে সমাধান হলো কিভাবে? তখনই অ্যাথেনা নিজে তার ভোটটা দেন এবং সেই ভোটটা যায় ওরেস্টেসের পক্ষে। ফলে ওরেস্টেস মুক্তি পায়। তাহলে ব্যাপারটা তো সেই অ্যাথেনার ভোটেই দাঁড়ালো, তাই না? এতে গণতন্ত্রের মাহাত্ম্য কোথায়? এখানেই আসল কৌশলটা। এস্কিলাস দেখাচ্ছেন দেবী অ্যাথেনাও কিন্তু ওই জুরির বাকি 500 জন সদস্যের মতোই, তার ক্ষমতাও মাত্র একটা ভোটের। ও আচ্ছা আচ্ছা, এবার ধরতে পারছি। তিনি কারোর ওপর নিজের ইচ্ছা বা রায় চাপিয়ে দিচ্ছেন না, বরং তিনি নিজে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ হচ্ছেন। এর মাধ্যমে এথেনীয়দের কাছে বার্তাটা যাচ্ছে যে তাদের বিচার ব্যবস্থা কতটা পবিত্র, কতটা গুরুত্বপূর্ণ। ভোট দেওয়া এবং সঠিক বিচার করা যে একটা বিরাট দায়িত্ব। ফিউরিজরা প্রথমে অবশ্যই রায় মানতে চায়নি, কিন্তু অ্যাথেনা তাদের বোঝান যে তারা ঘৃণিত প্রতিশোধের দেবী না হয়ে বরং ন্যায় বিচারের রক্ষক হিসেবে এথেন্সে সম্মানিত হতে পারে। তারাও শেষ পর্যন্ত রাজি হয়। এভাবে আসলে দেখানো হচ্ছে পুরনো যুগের ব্যক্তিগত প্রতিশোধের বদলে নতুন যুগের সম্মিলিত বিচার ব্যবস্থার জয়, গণতন্ত্রের জয়। দারুণ ব্যাখ্যা। এস্কিলাস তাহলে গণতন্ত্রের ভিত্তিটা গড়ে তুলছেন আর নাগরিকদের দায়িত্বের কথা বলছেন। আচ্ছা, এরপরে আসছেন সোফোক্লিস। তার বিখ্যাত ইডিপাস রেক্স নাটকের কথা তো আমরা অনেকেই জানি, কিন্তু গণতন্ত্র নিয়ে তার বিশেষ বার্তাটা কি ছিল? সোফোক্লিস মূলত কাজ করেছেন ক্ষমতার বিপদ নিয়ে, বিশেষ করে শাসকের অহংকার, মানে গ্রিকরা যাকে বলতো হিউব্রিস, সেটা নিয়ে। তার অ্যান্টিগনি নাটকটা এদিক থেকে খুব গুরুত্বপূর্ণ। কাহিনীটা একটু মনে করিয়ে দিই। হ্যাঁ, নিশ্চয়ই। ইডিপাসের মৃত্যুর পর তার 2 ছেলে সিংহাসন নিয়ে যুদ্ধ করে মারা যায়। নতুন রাজা হন ক্রেয়ন। তিনি সম্পর্কে ইডিপাসের স্ত্রীর ভাই। ক্রেয়ন এক ভাইয়ের সৎকার রাষ্ট্রীয় মর্যাদায় করেন, কারণ সে রাজার অনুগত ছিল। কিন্তু অন্য ভাই পলিনিসিস, যে বিদ্রোহ করেছিল, তার সৎকার নিষিদ্ধ করে দেন। কিন্তু গ্রিক বিশ্বাস অনুযায়ী সৎকার না হলে তো মৃতের আত্মা শান্তি পাবে না। এটা তো খুব অন্যায়। একদম। আর এখানেই অ্যান্টিগনি, মানে পলিনিসিসের বোন, সে রাজার আদেশের বিরুদ্ধে যায়। সে মনে করে মানুষের তৈরি কোনো আইন কখনো ঈশ্বরের বা প্রকৃতির যে শাশ্বত নিয়ম বা ন্যায় বিচার তার ঊর্ধ্বে হতে পারে না। বাহ, খুব সাহসী কথা। এই বিশ্বাস থেকেই সে গোপনে ভাইয়ের সৎকার করে ফেলে। রাজার আদেশ অমান্য, এর পরিণতি নিশ্চয়ই খুব খারাপ হয়েছিল। তো ছিল, সে বাবাকে বোঝানোর চেষ্টা করে। হেমন বলে, বাবা, দেশের মানুষ কিন্তু অ্যান্টিগনিকেই সমর্থন করছে, তারা আপনাকে একজন স্বৈরশাসক ভাবছে। কিন্তু ক্রেয়ন শোনেননি নিশ্চয়ই। না, ক্ষমতার অহংকারে এতটাই অন্ধ তিনি যে ছেলের কথায় কানই দেন না। হিউব্রেস যাকে বলে আর কি। এই হিউব্রেস বা অহংকারই তাহলে পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। ঠিক ধরেছেন। পরে অবশ্য এক ভবিষ্যৎ বক্তার কথায় ভয় পেয়ে ক্রেয়ন মত বদলান। যখন তিনি অ্যান্টিগনিকে মুক্ত করতে কারাগারে যান, তখন দেখেন অনেক দেরি হয়ে গেছে। অ্যান্টিগনি আত্মহত্যা করেছে। এটা দেখে হেমনও আত্মহত্যা করে, আর সেই খবর শুনে ক্রেয়নের স্ত্রী, মানে হেমনের মাও আত্মহত্যা করেন। ক্রেয়ন সিংহাসনে একেবারে একা হয়ে যান। তার অহংকার তাকে সবকিছু থেকে, সবার থেকে দূরে সরিয়ে দেয়। তার মানে সোফোক্লিসকে এখানে সরাসরি রাজতন্ত্রের সমালোচনা করছেন। বলছেন যে ক্ষমতা, বিশেষ করে এক নায়কের ক্ষমতা, মানুষকে অন্ধ আর অহংকারী করে তোলে। অবশ্যই, বার্তাটা খুবই পরিষ্কার। এথেনীয় দর্শকদের কাছে এর মানে দাঁড়ায়, দেখো তোমরা কত ভাগ্যবান যে তোমাদের কোনো রাজা নেই, তোমাদের গণতন্ত্র আছে। আর একটা সূক্ষ্ম বার্তাও কিন্তু আছে। সেটা হলো পুরনো প্রজন্মের নতুন প্রজন্মের কথা শোনা, তাদের গুরুত্ব দেওয়া,
যেমন ক্রেয়ন যদি হেমনের কথা শুনত তাহলে হয়তো এই ট্র্যাজেডি এড়ানো যেত। ঠিক। এটা অনেকটা ইস্কেলাসের ওরেস্টিয়ায় ফিউরিসদের নতুন বিচার ব্যবস্থাকে মেনে নেওয়ার মতো, তাই না? পুরনোকে নতুনের জায়গা করে দিতে হবে। একদম ঠিক ধরেছেন। বোঝা গেল। ইস্কেলাস দেখালেন গণতন্ত্রের ঐশ্বরিক উৎস ও দায়িত্ব, সোফোক্লিস দেখালেন এর উল্টো দিকে থাকা স্বৈরতন্ত্রের বিপদ আর অহংকারের পরিণতি। এবার আসি ইউরিপিডিসের কথায়। উনি নাকি একটু অন্যরকম ছিলেন, মানে বেশ বিতর্কিত, এথেন্সের সমালোচনাও করতেন। হ্যাঁ, ইউরিপিডিস ছিলেন তিনজনের মধ্যে সবচেয়ে আধুনিক মনস্ক এবং সবচেয়ে বেশি বিতর্কিতও বটে। তিনি সরাসরি অ্যাথেনীয় সমাজের অনেক প্রচলিত ধারণা বা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলতেন। যেমন ধরুন তার নাটক ট্রোজান উইমেন, এটা লেখা হয়েছিল পেলোপোনেসিয়ান যুদ্ধের সময়। ট্রোজান যুদ্ধের প্রেক্ষাপটে লেখা হলেও এর ভেতরে কি আসলে সমসাময়িক কোনো বার্তা লুকানো ছিল? অবশ্যই ছিল। নাটকটা বাহ্যিকভাবে ট্রয় যুদ্ধের পরে পরাজিত ট্রোজান নারীদের অবর্ণনীয় দুর্দশা নিয়ে। রানী হেকুবা, যার সব ছেলে যুদ্ধে মৃত, এক মেয়েকে বলি দেওয়া হয়েছে, বাকি মেয়েরা দাসী হিসাবে বিক্রি হচ্ছে, পুত্রবধূ অ্যান্ড্রোমাকি, যার শিশুপুত্রকে গ্রিকরা উঁচু দেওয়াল থেকে ফেলে মেরে ফেলেছে, পাছে সে বড় হয়ে বাবার হত্যার প্রতিশোধ নেয়। মানে এক ভয়াবহ চিত্র। হ্যাঁ, খুব করুণ। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই নাটকটি লেখার ঠিক আগের বছর 416 খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্স মেলোস নামে একটা ছোট্ট নিরপেক্ষ দ্বীপরাষ্ট্রে আক্রমণ চালায়, সেখানকার সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষকে হত্যা করে আর নারী ও শিশুদের দাস বানিয়ে নিয়ে আসে। ও, তার মানে ইউরিপিডিস কি আসলে মেলোসের ঘটনার দিকেই আঙুল তুলছিলেন? প্রকারান্তরে বলছিলেন, দেখো, ট্রোজানদের সাথে যা করা হয়েছে বলে আমরা নাটক করছি, আমরা নিজেরা ঠিক সেটাই করছি। ঠিক তাই। এটা ছিল অ্যাথেন্সের আগ্রাসী সাম্রাজ্যবাদের এক তীব্র কিন্তু শৈল্পিক সমালোচনা। স্বাভাবিকভাবেই যুদ্ধের সেই উত্তেজনার মধ্যে অ্যাথেন্সের সাধারণ মানুষ এটা ভালো চোখে দেখেনি। ইউরিপিডিস সেবারের প্রতিযোগিতায় হেরে যান এবং শোনা যায় এই ঘটনার পর তিনি কিছুটা মনক্ষুণ্ণ হয়েই অ্যাথেন্স ছেড়ে ম্যাসিডোনিয়ায় চলে যান, অনেকটা স্বেচ্ছা নির্বাসনে। কিন্তু নির্বাসনে গিয়েও তো তিনি তার সেরা কাজগুলোর একটা লিখেছেন, তাই না? দ্য ব্যাকে। এটার কাহিনীও তো বেশ অদ্ভুত আর ভায়োলেন্ট। হ্যাঁ, খুবই অদ্ভুত এবং প্রচণ্ড শক্তিশালী একটা নাটক। দেবতা ডিওনিজেস, যাকে বাক্কাসও বলা হয়, তিনি থিবসে আসেন প্রতিশোধ নিতে। কারণ থিবসের রাজপরিবার তার মা সেমিলিকে অপমান করেছিল এবং তার নিজের দেবত্বকে অস্বীকার করেছিল। তারপর তিনি এসে শহরের নারীদের এক ধরনের ধর্মীয় উন্মাদনায় আচ্ছন্ন করে ফেলেন। এই নারীরা বাক্কি নামে পরিচিত হয়। তারা শহর ছেড়ে পাহাড়ে চলে যায় আর সেখানে উদ্দাম নাচ গান উৎসবে মেতে ওঠে, অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। থিবসের তরুণ রাজা পেন্থিউস এদের দমন করতে চান। আর ডায়োনিসাস তাকে সাহায্য করার নামে আসলে ফাঁদে ফেলেন, তাই না? ঠিক তাই। ডায়োনিসাস ছদ্মবেশে পেন্থিউসকে প্রলুব্ধ করেন যে দমন করার আগে চলো চুপি চুপি দেখে আসি ওরা কি করছে। পেন্থিউসকে একটা পাইন গাছে চড়িয়ে দিয়ে ডায়োনিসাস জাদু বলে সেই গাছের ডাল বাক্কিদের নাগালের মধ্যে নামিয়ে আনেন এবং তাদের ইশারা করেন। উন্মত্ত নারীরা, যাদের মধ্যে পেন্থিউসের নিজের মা আগাভেও ছিলেন, তারা পেন্থিউসকে গাছ থেকে নামিয়ে আনে এবং হিংস্রভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। হায় হায়, এ তো ভয়ঙ্কর। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো এর পরে। আগাভে তার নিজের ছেলের কাটা মাথা হাতে নিয়ে বিজয় উল্লাসে শহরে ফেরে এবং সবাইকে গর্ব করে দেখায় যে সে একটা সিংহ শিকার করেছে। পরে যখন তার ঘোর কাটে, সে বুঝতে পারে ওটা সিংহ নয়, তার নিজেরই ছেলের মাথা। কি বিভৎস, শিউরে ওঠার মতো। এর ব্যাখ্যা কি হতে পারে? ইউরিপিডিস ঠিক কি বলতে চাইছিলেন এর মাধ্যমে? দেখুন, এর অনেক রকম ব্যাখ্যা সম্ভব, আর এটাই ইউরিপিডিসের নাটকের একটা বড় বৈশিষ্ট্য, খুব মাল্টিলেয়ার্ড। একটা বেশ প্রচলিত ব্যাখ্যা হলো এটা যুদ্ধ আর সাম্রাজ্যবাদের একটা রূপক। যুদ্ধ আর সাম্রাজ্যবাদ কিভাবে? দেখুন, বৃদ্ধ শাসকরা বা আগের প্রজন্ম, এখানে প্রতীকীভাবে মা আগাবে, নিজেদের গৌরব বা এক ধরনের বিকৃত উত্তেজনার বশে তরুণ প্রজন্মকে রাজা পেন্থিউস যুদ্ধে পাঠায়। তাদের মৃত্যুতে তারা গৌরব অনুভব করে। যেমন আগাবে ছেলের মাথাকে সিংহের মাথা ভেবে গর্ব করছিল। এটা হয়তো পেরিক্লিসের মতো নেতাদের সেই সময়ে যুদ্ধকালীন বাগাড়ম্বরের একটা কড়া সমালোচনা। পেরিক্লিস তার বিখ্যাত ফিউনারেল ওরেশনে অ্যাথেনীয় সাম্রাজ্য আর গণতন্ত্রের জয়গান গেয়েছিলেন,
আর তরুণদের উদ্বুদ্ধ করেছিলেন সাম্রাজ্যের গৌরবের জন্য জীবন দিতে। তার মানে পেরিক্লিস যে তরুণদের মৃত্যুকে মহিমান্বিত করেছিলেন, ইউরোপিডিস সেই ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছেন। বলছেন যে এই গৌরব আসলে একটা ভ্রম, একটা ভয়ঙ্কর আত্মপ্রতারণা। খুব সম্ভবত পেরিক্লিসের মহিমান্বিত মৃত্যুর ধারণা বনাম আগাভের হাতে তার ছেলের ছিন্ন মস্তক, এই দুটো ছবি পাশাপাশি রাখলে ইউরিপিডিসের সমালোচনাটা বেশ স্পষ্ট হয়ে ওঠে। তবে এর অন্য ব্যাখ্যাও আছে। কেউ বলেন এটা আসলে ধর্মীয় গোড়ামি বা যুক্তিহীন অন্ধ উন্মাদনার বিপদ নিয়ে লেখা। কেউ আবার মনে করেন এটা ডায়োনিসিস আর থিয়েটারেরই এক ধরনের সেলফ ক্রিটিসিজম বা ব্যঙ্গ, যে থিয়েটার আসলে সবসময় মহৎ শিল্প নাও হতে পারে, বরং লাগাম ছাড়া আবেগ আর আদিম প্রবৃত্তির প্রকাশও ঘটাতে পারে। এমনকি কেউ কেউ বলেন এটা খোদ গণতন্ত্রেরই সমালোচনা, যেখানে জনগণ বা ডেমোস যুক্তি হারিয়ে আবেগতাড়িত হয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, যেমনটা বাকিরা করেছিল। কিন্তু এই যে সমালোচনা করা, বিতর্ক উস্কে দেওয়া, এটাও কি গণতন্ত্রেরই একটা শক্তি নয়, নিজেকে প্রশ্ন করার সুযোগ? একেবারে। আর এখানেই ইউরিপিডিসের আসল গুরুত্ব। তিনি হয়তো জীবদ্দশায় ইস্কিলাস বা সোফোক্লিসের মতো অতটা জনপ্রিয় বা সম্মানিত ছিলেন না, কিন্তু তার এই সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি অ্যাথেনীয় গণতন্ত্রকে আত্মবীক্ষণের, নিজেকে আয়নায় দেখার সুযোগ করে দিয়েছিল। তিনি দেখিয়েছেন যে একটা সুস্থ গণতন্ত্রের জন্য শুধু ঐক্যমত নয়, ভিন্ন মত আর আত্মসমালোচনারও জায়গা থাকাটা কতটা জরুরি। আর মজার ব্যাপার কি জানেন, তার মৃত্যুর পর কিন্তু দ্য বাক্কি অ্যাথেন্সের নাট্য উৎসবে প্রথম পুরস্কার জিতেছিল। তার মানে সমাজ হয়তো পরে তার কথার আসল মূল্যটা বুঝতে পেরেছিল। হ্যাঁ, সেটাই মনে হয়। তাহলে এই তিনজন মহান নাট্যকারের কাজে কিছু সাধারণ বিষয়বস্তু বা থিমও তো নিশ্চয়ই ছিল, যা বারবার ফিরে এসেছে। হ্যাঁ, অবশ্যই ছিল। একটা খুব বড় থিম হলো প্রতিশোধ। মানুষের একটা আদিম প্রবৃত্তি হিসেবে এটা অনেক কাহিনীর মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আরেকটা হলো ওই অহংকার বা হিউব্রিস, ক্ষমতা, বিশেষ করে নিরঙ্কুশ ক্ষমতা, মানুষকে কিভাবে অন্ধ, অহংকারী করে তোলে এবং শেষ পর্যন্ত তার নিজেরই পতন ডেকে আনে। এটা গ্রিক ট্র্যাজেডির একটা একেবারে কেন্দ্রীয় বিষয়। তারা মনে করতেন এটা মানব স্বভাবের একটা অংশ, যা নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে। তার মানে তারা আসলে মানুষের স্বভাবকেই গভীরে গিয়ে বুঝতে চাইছিলেন। মানুষ কিসে চালিত হয়, কেন সে এমন আচরণ করে। খুব ভালো বলেছেন। তারা ছিলেন মানব প্রকৃতির অসাধারণ পর্যবেক্ষক। তাদের নাটকগুলো শুধু রাজনৈতিক বা সামাজিক বার্তাই দিত না, বরং মানুষের ভেতরের জটিল দ্বন্দ্ব, তীব্র আবেগ, নৈতিক দুর্বলতাগুলোকেও নির্মমভাবে তুলে ধরত। আর সম্ভবত এ কারণেই হাজার হাজার বছর পরেও সেই নাটকগুলো আমাদের কাছে এত প্রাসঙ্গিক, এত জীবন্ত মনে হয়। আমরা যেন নিজেদেরই প্রতিচ্ছবি দেখতে পাই। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, আমরা দেখলাম প্রাচীন অ্যাথেন্সের থিয়েটার ছিল এক জীবন্ত সামাজিক, রাজনৈতিক, এমনকি আধ্যাত্মিক অঙ্গন, শুধু বিনোদন নয়। এস্কেলাস গণতন্ত্রকে দেখিয়েছেন এক ঐশ্বরিক দান এবং একই সাথে গুরু নাগরিক দায়িত্ব হিসেবে। সোফোক্লিস আমাদের সতর্ক করেছেন শাসকের অহংকার আর স্বৈরাচারের বিপদ নিয়ে। আর ইউরিপিডিস এমনকি তার তীক্ষ্ণ সমালোচনার মাধ্যমেও গণতন্ত্রকে দিয়েছেন নিজেকে প্রশ্ন করার, নিজেকে শোধরানোর একটা জরুরি আয়না। একদম। এবং এই তিনজনের কাজ, তাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি মিলেই কিন্তু এথেনীয়দের শিখিয়েছে কিভাবে ভালো নাগরিক হতে হয়, কিভাবে একটা সমাজ বা রাষ্ট্রকে আরও উন্নত করা যায়। তাদের নাটকগুলো ছিল একই সাথে শিক্ষা, বিনোদন এবং সামাজিক আরাধনার মতো। আর সে কারণেই এই লেখাগুলোর আবেদন এতটাই সার্বজনীন যে আজও পৃথিবীর নানা প্রান্তে মঞ্চস্থ হয় আর মানুষকে ভাবায়, অনুপ্রাণিত করে। ঠিক শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার মনে, একটু ভাবার জন্য। প্রাচীন অ্যাথেন্স যেমন থিয়েটারকে ব্যবহার করেছিল নাগরিকদের মধ্যে একটা সম্মিলিত পরিচয় আর গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করতে, আজকের পৃথিবীতে মানে আমাদের এই সময়ে মিডিয়া, সিনেমা, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো জনপ্রিয় বিনোদন মাধ্যম কি ঠিক একই ধরনের ভূমিকা পালন করছে? যদি করে থাকে তাহলে সেটা কিভাবে করছে আর তার ফলাফলই বা কি দাঁড়াচ্ছে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। প্রশ্নটা খুবই জরুরি এবং আজকের দিনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিকও বটে। এটা নিয়ে আমাদের সবারই হয়তো একটু ভাবা দরকার। একদম। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আলোচনাটি ভালো লাগলে
লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন।